নমস্কার, আমি বিশ্ব মজুমদার শুরু করছি সোজা সাপটা। প্রতি সপ্তাহে এমন কিছু বলেই অনুষ্ঠান শুরু করি যা আপনাদের শুনতে ভালো লাগবে। আজ এমন কিছু বলে শুরু করব যা হয়তো শুনতে অতটা ভালো লাগবে না। কদিন আগেও আমরা অত্যন্ত উদ্বেগে ছিলাম যে ভোটার লিস্টে নাম উঠবে তো। এখন আমরা উদ্বেগে আছি যে হেঁসেলে আগুন জ্বলবে তো। গ্যাসের দোকানের বাইরে লম্বা লাইন, সিলিন্ডারের অভাবে ঝাঁপ ফেলছে অধিকাংশ রেস্তোরাঁ, সংকটে মিড ডে মিলও, উঠছে কালোবাজারির অভিযোগ। পশ্চিম এশিয়ার এই যুদ্ধে ভারতের তেল নিয়ে এখনো পর্যন্ত সংকট তৈরি না হলেও গ্যাস নিয়ে কিন্তু সমস্যা রোখা গেল না। তেল এবং গ্যাস দুটো মিলিয়ে যে পরিমাণ জ্বালানি আমাদের দেশের দরকার তার প্রায় 90% ভারত বিদেশ থেকে কেনে। তেল কেনে প্রায় 40টি দেশ থেকে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে অতটা অপশন মনে হয় নেই। ভারত যে পরিমাণ গ্যাস কেনে তার অর্ধেক আসে কাতার থেকে, বাকিটা আসে সৌদি আরব, ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহী থেকে। শিল্পক্ষেত্রে যে গ্যাসটা আসে, যে গ্যাসটা লাগে, তার বেশিরভাগটা আসে কিছুটা আমেরিকা, কিছুটা অস্ট্রেলিয়া থেকে। কিন্তু শিল্পক্ষেত্রের বাইরে রান্নার গ্যাসের ক্ষেত্রে পশ্চিম এশিয়া ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই। তাই যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে ভারতের উপর। এখন প্রশ্ন হলো, আগামী দিনে কতটা খারাপ হতে পারে পরিস্থিতি, কবে শেষ হবে যুদ্ধ। সাধারণ মানুষও এই হয়রানির পিছনে অনেকে মনে করছেন পরিকল্পনার অভাব, কেউ কেউ অভিযোগ তুলছেন পরিকল্পনা করা হয়নি। এ নিয়েই আজ আমাদের আলোচনা, আমাদের মোশন, জ্বালানির জ্বালা। এ নিয়ে বলার জন্য যারা আজ আমার সঙ্গে আছেন, প্রথমে পরিচয় করিয়ে দিয়ে আমার একদম বাঁদিকে আছেন সিপিআইএম এর পক্ষে চন্দন চট্টোপাধ্যায়, পাশে রয়েছেন বিজেপির পক্ষে সজল ঘোষ, পাশে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সংঘমিত্রা সরকার, আমার একদম ডান দিকে রয়েছেন রঞ্জন মুখোপাধ্যায়, অবসরপ্রাপ্ত বায়ুসেনা আধিকারিক, পাশে রয়েছেন তন্ময় ঘোষ তৃণমূল কংগ্রেসের পক্ষে, এবং আমার ডান দিকে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক তথা বিদেশ বিশেষজ্ঞ প্রণয় শর্মা। আমি প্রথমেই আসব সংঘমিত্রার কাছে, যে যুদ্ধের যে অবস্থা তাতে কি এখনই থামার তো কোনো সম্ভাবনা আমরা অন্তত দেখতে পাচ্ছি না। গ্যাসের এই সংকট কতটা গুরুতর হতে পারে? 28 তারিখের পরবর্তী সময় যত আলোচনা চর্চা হয়েছে সেটার সময় কিন্তু বারে বারে বলা হয়েছিল যে তেলের বিষয়টা যদি বা সামলানো যায়, গ্যাসের বিষয়টা কিন্তু সামলানো বেশ কঠিন হবে যদি এটা বেশ কয়েকদিন ধরে এই যুদ্ধটা চলে। আমাদের নির্ভরশীলতা রয়েছে, সেটা যারা সরকারে রয়েছেন সবার জানার মধ্যেই থাকার কথা। তারপরেও এটা হলো আসলে যে কোনো যুদ্ধের ফার্স্ট ক্যাজুয়ালিটি বোধহয় সত্য বা ট্রুথ, এটা সব সময়। এবারকার যুদ্ধের একটা বড় দিক হলো এত বিভ্রান্তিকর তথ্য, অর্থাৎ এক পক্ষ যে তথ্য প্রচার করছে আবার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে সেটা সঠিক নয়, অন্য একটি তথ্য চলে এসছে। যেমন একদিকের তথ্য যেমন বলছে বেশ কিছু জায়গায় ভারতের প্রচণ্ড সমস্যা এবং চূড়ান্ত অব্যবস্থার একটার মধ্যে রয়েছে, মানুষ অত্যন্ত হেনস্থার মধ্যে রয়েছে। আমরা যেখানে থাকি এখানে মানুষের হেনস্থারও কিন্তু শেষ নেই। সদ্য এসআইআর গেছে, সেখানে হেনস্থা হয়েছে, আবার আর একটা হেনস্থা। অর্থাৎ এই হেনস্থার মধ্যে থেকে যেটা হয়, তার প্রথম বিষয়টা থাকে মানুষের সাধারণ যে চিন্তা ভাবনাগুলো, সেগুলো সঠিক রাস্তায় তখন আর যায় না। তার পাশাপাশি দক্ষিণের বেশ কিছু জায়গার কিন্তু খবরও আবার এসছে, যেমন অন্ধ্রপ্রদেশে, সেখানে আমরা দেখতে পাচ্ছি, এবং তিরুপতি যে তার বিরাট আয়োজন থাকে, তারা কিন্তু জানাচ্ছে তাদের গ্যাসের সেই সমস্যাটা নেই, কারণ তারা
28 তারিখে যেই ঘটেছে তার পরবর্তী সময়তেই তারা গ্যাস যে লাগবে এই সময়টা হতে পারে ভেবে আগের থেকে তারা জোগাড় করে রেখেছিল, এই ঘটনাটার জন্য প্রস্তুতি ছিল। ঠিক। ফলে এই প্রস্তুতিহীনতা, সেই দায়টা কিন্তু ভারত সরকার এবং তার সঙ্গে অন্যান্য যে রাজ্য সরকাররা রয়েছে তাদের মধ্যে পড়ে। অনেকটা একটা কথা আছে না, তুই থুলি মুই থুলি, একটা প্রচলিত বাংলা রয়েছে, এটা বোধহয় সেটার বিষয় হওয়া উচিত ছিল না। ঠিক, পরিকল্পনার অভাব একটা আছে বলে মনে করছেন সংগমিতা। প্রণয়দা, এই যে যুদ্ধের আজকের দিনে যা গতি প্রকৃতি, যুদ্ধ কি আদৌ এখনই কয়েকদিনের মধ্যে থামার সম্ভাবনা আছে? ইংরেজিতে যে শব্দটা আছে, ইটস এ মিলিয়ন ডলার কোয়েশ্চেন, এইটা আমার মনে হয় না কেউ সঠিক করে বলতে পারবে বলে। এটা নিয়ে স্পেকুলেট অনেকেই করবে, বিভিন্ন ধরনের মতামত থাকবে তাতে, কিন্তু আমার মনে হয় না। কারণ তিনটে ধরুন পার্টি, ইসরায়েল, ইউএস এবং ইরান। অবভিয়াসলি ইরান যে লড়াইটা করছে সেটাতে পরে আসবো। ইউএস কতদিন চালাতে পারবে, তিনি বলছে যে আমরা জিতে যাচ্ছি থেকে থেকেই, কিন্তু আমার মনে হয় না তাদের পক্ষেও খুব লম্বা টানতে পারবেন বলে। এক, যদি না ট্রাম্প এটা এই কথাও বলছেন যে সেখানে গ্রাউন্ড ট্রুপস নামাবেন, সেখানে তার মানে সৈন্য নামাবেন, তার আবার অন্য প্রবলেম হবে সেখানে অন্য দিক থেকে। ইসরায়েলের ক্ষেত্রে এত তারা বোমবার্ডমেন্ট করেছে, তাদের কাছে কতটা রসদ রয়েছে আরো এটাকে চালিয়ে নেওয়ার জন্য, সেটাও একটা বড় প্রশ্ন, কতদিন লাগাতে পারবে। ইরানের ক্ষেত্রে অন্য, ইরান লড়ছে কিন্তু একটা এক্সিস্টেন্সিয়াল লড়াই, তাদের বাঁচার লড়াই সেখানটায়। সুতরাং ইরান যতদিনের চালাবে সেই ধরনের তারাও চালিয়ে যেতে চেষ্টা করবে, শেষ অবধি লড়াইটা করবে। কিন্তু এখানে এই মুহূর্তে তো কূটনৈতিক কোনো কাজ মানে জায়গাই নেই, ডিপ্লোমেসি দিয়ে যে শেষ করা যায় বা থামানো যায় এই মুহূর্তে সেরকম কোনো। একটা সময় ওমান মধ্যস্থতা করছিল, একটা সময় করেছে এরকম বিভিন্নভাবে, কিন্তু আমার মনে হয় না যে খুব বেশি সেটাতে এগিয়েছে। যখন পরিকল্পনাটা প্রথম থেকেই ছিল যে আমরা অ্যাটাক করব, সেইখানটায় ডিপ্লোমেসির জায়গা তো নেই, সেখানটা খুবই অল্প, আর এখন তো একেবারেই নেই। কিন্তু প্রতি কটা দেশের যে একটা গ্লোবাল ইকোনমির তার একটা ইম্প্যাক্ট পড়ছে, সুতরাং ধীরে 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 একটা চাপ নিশ্চয়ই সৃষ্টি হবে সেখানটা। আমার মনে হয় সেটা কতদিনে আসবে, এই সপ্তাহের মধ্যে, আরো 2 সপ্তাহ, এই মাসের শেষে, সেটা নিয়ে আমরা স্পেকুলেট করতে পারি। রঞ্জন মুখোপাধ্যায়, আপনি তো বায়ুসেনাতে ছিলেন, এই যে যুদ্ধ যে আমরা দেখেছি, যেটা প্রণয়দা বললো যে আমেরিকা তো বলে যাচ্ছে এই 3 দিনে যুদ্ধ থামিয়ে, 3 দিনে আমরা মেরে দেবো, 3 দিনে আমরা দখল করে নেবো, এই করে দেবো, এই করে দেবো। ইরাক আর ইরান তো নিশ্চয়ই এক নয়, যে প্লাস হচ্ছে ভেনেজুয়েলাও নয় ইরানের মতো একটা বড় দেশ। কি মনে হয় যে ইরান তো এখনো ড্রোন পাঠাচ্ছে, ইসরায়েলে মিসাইল মারছে, কি মনে হচ্ছে যে যুদ্ধের ইরানের শক্তি কি শেষ হয়ে এসছে? দেখুন, যুদ্ধ মোটামুটি দুটো ভাবে হয়। একটা যুদ্ধ কনভেনশনাল ওয়ার, আর একটা যুদ্ধ অ্যাসিমেট্রিক্যাল ওয়ার। ইরান কনভেনশনাল ওয়ারে কখনোই ইসরায়েল আর আমেরিকাকে হারাতে পারবে না, ওরা সেটা জানে। তাই জন্য ওরা এখন যেটা করছে সেটা হচ্ছে অসম যুদ্ধ, অ্যাসিমেট্রিক্যাল ওয়ার। অ্যাসিমেট্রিক্যাল ওয়ারে ড্রোনস হবে, আপনি যেমন বললেন, তাতে মিসাইলস হবে, এবং এইভাবে তারা ছোট ছোট ভাবে ওরা প্রবলেম দিতে থাকবে। এবং আপনি যেটা বললেন যে ট্রাম্প ভেনেজুয়েলা নয় এটা, সেটা কিন্তু ভালো করে বুঝে গেছেন। কিন্তু হয় কি, সাফল্য কখনো কখনো অহংকারী বানিয়ে দেয়। তো ট্রাম্প ব্যতিক্রম নয়। ট্রাম্পের ভেনেজুয়েলার যে সাফল্য পেয়েছেন, সেটা ভেবেছেন যে এখানেও কার্যকরী করতে পারবেন, সেটা পারলেন না। সেকেন্ড ভুল যেটা ট্রাম্প করলেন সেটা হচ্ছে তিনি ব্যক্তি, লিডার এবং দেশকে এক করে ফেললেন। আলী খামেনিকে মেরে দেওয়া মানেই যে ইরানের ওপর জয় লাভ করা, দুটো জিনিস যে এক নয় সেটা উনি বুঝতে পারেননি। এবং আলী খামেনি যদিও খুব পপুলার লিডার ছিলেন না ইরানের, অনেক লোক তার দেশের অভ্যন্তরীণে ওনার অপোজিশনে ছিল, কিন্তু তাও যখন উনি মারা গেলেন, যে অন্য একটা লোক এসে আমাদের লিডারকে, সুপ্রিম লিডারকে মেরে দিল, পুরো আইআরজিসি এবং পুরো লোক এক হয়ে গেল। এবং এখন ইরান যে পাল্টা মার দিচ্ছে, যে 9টা দেশে, খাড়ির দেশে, আরব দেশে যে
শিল্ডটা ছিল আমেরিকার, সেটাতে অনেক ফুটো দেখা যাচ্ছে। সব জায়গায় ওরা মারছে, কাতারে মেরেছে, বাহরিনে মেরেছে, সাউদিতে মেরেছে, ইউএইতে মেরেছে, সব জায়গায় মারছে। এবং ইসরায়েলেরও যে একটা আয়রন ডোম ছিল, সেখানেও অনেক ফুটো ছ্যাঁদা দেখা দিয়েছে, এবং ইরানের ড্রোনরা সেখানে গিয়েও মারপিট করে দিচ্ছে। আপনি চিন্তা করুন যে ইরানের একটা $20,000 ড্রোন মানে মিলিয়নস অফ ডলারের আমেরিকান সিস্টেমকে মেরে ফেলতে পারছে। তো আমেরিকা একদিকে নাটো থ্রু দিয়ে লড়ছে ইউক্রেনে, সেখানে ওদের ডিপ্লিশন হচ্ছে অনেক রিসোর্সেস, এইখানে আরও ডিপ্লিট হচ্ছে। তো আমেরিকা একটা এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যেখান থেকে তাদের শুরু তো করলো, শেষ করতে পারবে না। এবং আমি যদি এর সঙ্গে একটু জুড়েও দিই, যখন আলী খামেনি মারা গেল, তো আইআরজিসি ওর ছেলেকে সুপ্রিম লিডার ঘোষণা করলো, মুস্তফা। হ্যাঁ, মুস্তাফাকে। মুস্তাফা যে আলী নয়, সেটা মুস্তাফা 10 ঘন্টা আগে একটা বক্তব্য জারি করে টেলিভিশনে প্রথমবার বক্তব্য রাখলো। সেই বক্তব্য 12 মিনিটের বক্তব্য। তাতে 6 মিনিটে আগে আমেরিকা কি কি অত্যাচার করেছে 4 দশক ধরে তারও বিবরণ দিল। ওর বাবাকে হত্যা করলো, 700টা নিরীহ নিরপরাধ ইরানিকে মারলো, তার মধ্যে 100টা শিশু, এবং নানা রকমের জিনিস। তার পরের 6 মিনিটে ও কিন্তু এই যে বক্তব্যটা দিয়েছে, ইরানিদের জন্য দেয়নি, এটা আমেরিকার জন্য দিয়েছে, এবং তাতে বলেছে তুমি কি কি করবে। 30 দিনের একটা সীমা বেঁধেছে, 60 দিনের একটা সীমা বেঁধেছে। তার মানে মুস্তাফাকে করে ইরান কিন্তু বুঝিয়ে দিল যে আমরা তোমার কাছে মাথা নত করছি না, যাকে মেরেছো তার ছেলেকেই আমরা আমাদের নেতা করলাম। সুতরাং এটাও একটা মেসেজ দিয়েছে ইরান। একদম, হ্যাঁ। একদম। আমি আছি চন্দনের কাছে। চন্দন, এই যে আমাদের এই যে ক্রাইসিস কথা শুনলাম, এবং কবে থামবে সত্যি আমরা জানি না, তো মধ্যবিত্তের জীবনের সব থেকে দুটো খরচের জায়গা হলো খাবার আর পরিবহন। গ্যাসের ধাক্কায় দুটোরই খরচ বাড়তে চলেছে। অটো, বহু জায়গায় অটো দিয়ে বেড়ে যাচ্ছে, তো মধ্যবিত্তের বোঝা তো আরো বাড়ছে। দেখুন, মানব সভ্যতার ইতিহাসের শুরু থেকে একটা অন্যতম সেরা আবিষ্কার ছিল আগুন। সেই আগুনকে প্রথমে সে আবিষ্কার করেছে, ব্যবহার করেছে, নিয়ন্ত্রণ করেছে। এটা করতে করতে যেমন বললেন যে স্পর্ধা এমন জায়গায় পৌঁছেছে, সেই আগুনকে নিয়ে গিয়ে ধর্মের আগুনে ঠেলে দিয়েছে। বারবার পেটের আগুন, চুলার আগুন, সেগুলোকে ভুলে গিয়ে তারা ধর্মের আগুনে নিয়ে গেছে। অযোধ্যা, কাশী, বেনারস, মথুরা করতে 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 এই আগুনটা গোটা দেশে এইভাবে ছড়িয়েছে। কার ফ্রিজে কি আছে, কি খাবো, এই দিকে নিয়ে গেছে। হেট্রেড, ঘৃণার রাজনীতি, ঘৃণার আগুন, কিছুতেই আর খেয়াল নেই হেসেলের আগুনটা কি হবে। তা না হলে আপনি একটা ছোট্ট উদাহরণ নিন। 1955 সালের এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট ছিল, তাতে বলা ছিল হোর্ডিংয়ের ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা ছিল, সেটাকে 2020 সালে তুলে নিল। চাল ডাল, আপনি আজকে গ্যাস নিয়ে আলোচনা করছেন, আমরা শঙ্কিত হচ্ছি চাল ডাল সহ অন্যান্য সব কটা জিনিসের ক্ষেত্রে এই এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট বিজেপি তুলে নিয়েছে। ফলে আগামী দিনে এই আশঙ্কা থেকে যাচ্ছে। কিন্তু বিপদ হচ্ছে এই যে সনাতনী আগুন এরা বার করেছিল, সেই সনাতনী আগুনের দিকেই গোটা দেশকে ঠেলে না দেয়। কাঠ, কাষ্ঠ, তরু, ওইসব ধীরে ধীরে ওই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা, যে আপনি এবার আগুন জ্বালান, ওইটা দিয়ে আগুন জ্বালান। এরা যেদিকে নিয়ে যাচ্ছে, আমি বলছি বিশ্বগুরু সারা পৃথিবীর 3 নম্বর অর্থনীতি হতে যাচ্ছেন, আনন্দের কথা, কিন্তু আমাদের দেশের স্বয়ংসম্পূর্ণ নয়। আপনি উজালা গ্যাস দিয়ে দিয়েছেন ঘরে ঘরে ভোটের জন্য, ভোট পেতে হবে, উজালা গ্যাস নিয়ে যাও, মাতা ও बहनों का आंख से पानी गिर रहा है, উজালা গ্যাসের যোগান কোথায়? গ্যাসের যোগান নেই, আর ওদিকে আপনি সবাইকে বলে যাচ্ছেন যে আমি আপনাকে দেবো। আমার দ্বিতীয় কথা, জাস্ট আমি শেষ করছি, আমার দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, এই এলপিজি গ্যাস বা এইগুলো আসল কথা নয়। একটা ক্যারেক্টার ধরা পড়ছে, এই লাইন বাবা যতদিন এসছেন 2014 সাল থেকে পাবলিককে কিন্তু লাইনে দাঁড় করাচ্ছেন। নোটবন্দিতে লাইনে দাঁড় করিয়েছেন, ঘরবন্দিতে লাইনে দাঁড় করিয়েছেন, করোনায় ভোটবন্দিতে লাইনে দাঁড় করিয়েছেন, এই এখন আবার গ্যাস বন্দিতে লাইনে দাঁড় করিয়েছেন। এ লাইন বাবা কিন্তু যে কোনো ভাবে হোক মানুষকে লাইনে দাঁড় করাবেন। না হলে ভারতবর্ষের পার্লামেন্টে বলছেন আমাদের পর্যাপ্ত গ্যাস আছে, আপনার সামনে আমি আমার গ্যাস বুকিংকে ফোন করছি, দেখি লাইন পাই কিনা, কি বলবেন বিজেপির প্রতিনিধি? ফলে এটা ঠিক হচ্ছে না। দেশে যুদ্ধ পরিস্থিতি, এরকম সময়ের জন্য প্রস্তুতি। ইসরায়েল তো মামার বাড়ি হয়ে গেছে, ভারতবর্ষের পররাষ্ট্রনীতি তো আগের মতো নেই। ইসরায়েল থেকে যুদ্ধ শুরুর আগের দিন ফিরেছেন মোদী সাহেব, তো অন্তত কানে কানে তো বলা উচিত ছিল, ওরে তাড়াতাড়ি স্টক কর গেরস্তকে, যেমন মন কি বাত প্রতি রোববার বলেন যে আপনারা স্টক করে নিন, আপনার পরের জাহাজে বাকি মালটা আসবে। আমি তন্ময়ের কাছে আসবো। তন্ময়, সজল তো উত্তর দেবেই। তন্ময়,
আপনারা তো মাঠে নেমে পড়েছেন, আপনাদের সোমবার মিছিল রয়েছে, তো এই গ্যাসের যে ক্রাইসিস তৈরি হচ্ছে ক্রমাগত, অলরেডি হয়েছে, এইটা ভোটের বাজারে তো আপনার ডিভিডেন্ড দেবে নাকি? এই যে বিষয়, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, সেই আলোচনায় বিষয়টা শুধুমাত্র ভোট কেন্দ্রিক নয়, বিষয়টা হচ্ছে দেশ এবং দেশের মানুষ। ভারতবর্ষ, এখানে বিভিন্ন বিশেষজ্ঞরা আছেন, ওনারা বললেন, আমিও অল্প স্বল্প ওই বিষয়ে বলতে পারি, কিন্তু আপনি অন্য প্রশ্ন করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষ এই যুদ্ধতে নেই, মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়ার একটা অংশে যুদ্ধ হচ্ছে, তার সঙ্গে ভারতবর্ষের দূর দূর অব্দি কোথাও মানে যোগাযোগ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষকে যে সাফার করতে হচ্ছে, তারা যে প্রত্যেক দিন কালকে আমার বাড়িতে রান্না হবে কিনা এইটা ভাবতে হচ্ছে। শুধুমাত্র আমার বাড়ির রান্না না, হোটেল ইন্ডাস্ট্রি, সেখানে কত লক্ষ লক্ষ লোক কাজ করেন, কত ছেলেরা কাজ করেন যারা গিগ ওয়ার্কার্স, জোম্যাটো, এখন কিছু হলেই সুইগি জোম্যাটো, সেখানে কয়েক লক্ষ মানুষ আছেন। সমস্ত লোকের কাজ রাতারাতি বন্ধ হয়ে যাবে, বেকার হয়ে যাবে। ভয়ঙ্কর এরকম একটা পরিস্থিতি তৈরি হলো কেন? পরিস্থিতি তৈরি হলো এই জন্যে, পররাষ্ট্র নীতি যেটা একটা দেশের, সেই নীতিটাকে যখন আপনি আভ্যন্তরীণ রাজনৈতিক ভোটের নামিয়ে আনেন, তখন এরকম অবস্থা হয় এরকম একটা দেশের। আর জাস্ট 2 লাইন দিয়ে শেষ করব, সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যেটা চন্দনদা বলছিলেন আগের দিন গেলেন, তাহলে তার জানা উচিত ছিল যে পরের দিন যুদ্ধ হবে। যদি সম্পর্ক, এই যে দ্বিপাক্ষিক কূটনীতি বা ট্র্যাক টু ডিপ্লোমেসি, এটা তো খুব গুরুত্বপূর্ণ জিনিস। জানা উচিত ছিল যে যুদ্ধ হতে চলেছে। যদি যুদ্ধ হয় তাহলে রাশিয়াকে আগে থেকে কনফিডেন্সে নিইনি কেন? ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে প্রথম এরকম একটা অবস্থায় পড়লো যে সে অবস্থান নিতে পারছে না কোন দিকে যাবে। সুতরাং এই পররাষ্ট্রনীতিটাকে সার্কাস বানিয়ে ফেলেছেন, এবং তার ফল ভোগ করছে সাধারণ মানুষ। আর আমাদের লড়াই দেখুন, উনি কিন্তু ব্যবস্থা নেননি। এত কিছু হওয়ার পরেও সংসদ চলছে, মাননীয় প্রধানমন্ত্রী এসে বক্তব্য দিতে পারেননি একবার যে আমি দেশের মানুষকে অ্যাড্রেস করছি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন 48 ঘন্টার মধ্যে সকলের সঙ্গে মিটিং করেছেন। এটা পার্থক্য। সজল, মানে বাম তৃণমূল সবার অভিযোগ কিন্তু বিজেপির দিকে, আপনাদের দিকে পরিকল্পনার অভাব। এত বড় একটা যুদ্ধ যে লাগতে পারে, পরিকল্পনার অভাব। আমার মনে হয় আমি ভুল ঠিকানায় চলে এসেছি আজকে। মানে আমি বুঝে উঠতে পারছি না আজকের সাবজেক্ট কি। এদিকে গ্যাস, পেছনে মমতা ব্যানার্জি, অটোরিকশা, তারপর ইরাক, ইরান, কিছুই বুঝে উঠতে পারছি না যে চাইছেনটা কি, যে কোথায় কোথায় ঘুরছে। একটু আগে মধ্যপ্রাচ্যে ঘুরে বেড়াচ্ছিলেন ওনারা, যারা আছেন আমি রেসপেক্ট দিয়ে বলছি, তারা সত্যিই বিশেষজ্ঞ, আর ওদের সামনে আমি বিশেষভাবে অজ্ঞ। কিন্তু একটা জিনিস বুঝেছি যে ইরান জিতছে, হ্যাঁ, আমেরিকা হারছে, আর 2 দিন বাদে সুইগি জোম্যাটো উঠে যাচ্ছে, হ্যাঁ, কেউ খেতে পাবে না। ওরাও কি বললো, চন্দনের বেশিরভাগ ভাষাটা চাইনিজ ল্যাঙ্গুয়েজে ছিল, আমার পক্ষে বোধগম্য হয়নি। আমি আপনাদেরকে একটা কথা বলি, প্রধানমন্ত্রী এসে বলুন না বলুন, আমি আপনাদেরকে অলরেডি যারা ডিপার্টমেন্টের যারা মিনিস্টার তারা জানিয়েছেন, আমি আপনাদের বলছি এখানকার সব আলোচনা সব ঝুট হ্যাঁ। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আগামী 3-4 দিন বাদে আপনাদের যদি এইটা যদি টেলিকাস্ট আবার 3 দিন বাদে করেন, তাহলে লোক হাসবে, কারণ লোকে বুঝবে যে এটা পুরো সাজানো ইস্যু। এটাকে রাজনৈতিক ইস্যু করে তোলার জন্য যেভাবে এসআইআরকে নিয়ে সাধারণ মানুষকে ভুগিয়ে, সাধারণ মানুষকে কষ্ট দিয়ে রাজ্য সরকার যেভাবে নিজে চিৎকার করেছেন, ঠিক যেভাবে 26,000-এর চাকরি খাওয়ার পরে নিজে তাদের ইন্ডোর স্টেডিয়ামে ডেকে বলেছিলেন আমার প্রাণ থাকতে কারোর চাকরি যাবে না, আজ প্রাণও আছে, চাকরিটাও গেছে, ঠিক সেরকম ভাবে মানুষকে বোকা বানানোর পরিকল্পনা হচ্ছে, মানুষকে আতঙ্কিত করার পরিকল্পনা হচ্ছে। যুদ্ধ কখন লাগবে, কোথায় লাগবে, কি করে বলবে? ডিপ্লোম্যাসি আছে বলে ইসরায়েল ভারতবর্ষকে বলে দেবে আগামীকাল থেকে আমি বোমা মারবো? আপনাকে সবাই ব্যাকআপ প্ল্যান, নীতি, পররাষ্ট্র, বাবা তন্ময়দার মতন লোক বলছে পররাষ্ট্র, যাই হোক ওই পরের ব্যাপারে আমি যাচ্ছি না। আমার বক্তব্য যেটা হচ্ছে, আপনি আমাকে বলে দিন আমাদের কতজনের বাড়িতে ব্যাকআপ প্ল্যান থাকে? আমরা কোনোদিন ভেবেছি গ্যাস না এলে কি করে আমাদের কালকে কি করে চলবে? আপনি বড় নেতা, আমি শেষ করে নি, আমাকে একটু বলতে দিতে হবে। আমার বক্তব্য হচ্ছে, কেউ কোভিডের উদাহরণ টানলেন। আরে কোভিড তো চায়না থেকে এসেছিল, সেটা আমরা জানতাম নাকি চায়না থেকে এরকম একটা রোগ আসবে? আমি আপনাদের আশ্বস্ত করছি, নিশ্চিত থাকুন, বাড়িতে ভালো করে বিরিয়ানি টিরিয়ানি রান্না করুন, কারণ বিরিয়ানি ছাড়া পায়েস টায়েস তো আবার আপনারা খান না। আমি বলছি যে আপনাদের গ্যাসের অভাব হবে না,
কিছু সমস্যা 2 দিন 3 দিন 7 দিনের জন্য হতে পারে। যখন অক্সিজেনের অভাব হয়নি কোভিডের সময় আপনাদের, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, এটাও হবে। আপনারা যা খুশি এখানে মানুষকে বোঝাতে পারেন, মানুষকে আরো আতঙ্কিত করতে পারেন, কিন্তু এই আতঙ্কটা ভোট অব্দি যদি টানতে না পারেন তাহলে কোনো লাভ হবে না। মানুষ আজকে যেখানে দাঁড়িয়ে আছেন, আজকে আতঙ্কিত করবেন, কালকে মানুষ বলে যাবে। সমস্ত মিথ্যাচার যেভাবে পরিবেশন হচ্ছে বিভিন্ন জায়গায়, আতঙ্কিত করে দিয়ে মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। ও বলছিল না মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, আমি আপনাদের বলছি ওদের সময় সকালে উঠে রেশনে লাইন, তারপরে উঠে হসপিটালে লাইন, ছেলের স্কুলে লাইন, কেরোসিন তেলে লাইন, গ্যাসে লাইন, সমস্ত লাইন যে মানুষটা তুলেছে তার নাম নরেন্দ্র দামোদর মোদী। ঠিক। ভারতের অবস্থানটা ঠিক কোথায়? ইরান আমাদের শত্রু নয়, বরং আমাদের সঙ্গে ওদের সম্পর্ক বহু বছরের পুরনো, অনেক বছরের পুরনো। আবার বর্তমানে আমেরিকা ইসরায়েলও আমাদের বন্ধু। এই যুদ্ধ চলতে থাকলে আমরা কি করব? আমাদের অবস্থানটা ঠিক কি হবে? গত শতাব্দীতে 1930 নাগাদ ওই সময় সারা বিশ্বে ওই রিয়াকশন রাজনীতি নিয়ে, আন্তর্জাতিক রাজনীতি নিয়ে রিয়াকশন জানাতে গিয়ে আমরা দেখেছিলাম বিভিন্ন শক্তির প্রায় প্যারালাইসিস পজিশন। সেটা কিন্তু এক্ষেত্রেও কিছুটা দেখা গিয়েছিল। সম্ভবত 11ই মার্চ এবং 12ই মার্চ সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে দুটো রেজুলেশনের কথা একটু বলি। প্রথম রেজুলেশনটা যেটা অ্যাকসেপ্টেড হলো, সেখানটায় কিন্তু ইরানকে, বাহরাইন বা যেখানে যেখানে মার্কিন সেনাবাহিনীর বেস রয়েছে তাদের প্রতি আক্রমণ, যার মুখ্য বিষয় হলো যে রেসিডেন্সিয়াল এরিয়াতে আঘাত করা হয়েছে, তার জন্য নিন্দাসূচক প্রস্তাব সেখানে সপক্ষে কিন্তু ভারত ছিল। পরবর্তী তার রিভিশনে রাশিয়া আর একটা প্রস্তাব নিয়ে এসেছিল, যে প্রস্তাবটা হেরে গিয়েছে। সেই রাশিয়ার প্রস্তাবে ছিল দুপক্ষকেই যেন বলা হয় এটা প্রভোকেশন, ইরানের রিয়াকশন ছিল প্রভোকেশন। এবং সেখানে কিন্তু আমরা দেখলাম রাশিয়ার যে প্রস্তাব তার পক্ষে ভোট দিয়েছে হলো পাকিস্তান। সুতরাং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে যে ধরনের চেহারাটা দেখতে আমরা অভ্যস্ত ছিলাম তার একটা কিন্তু বড় পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের একটা মুখ্য কারণ হতেই পারে যে আমাদের দেশের বহু মানুষ এই পশ্চিম এশিয়াতে কাজকর্মে রয়েছেন, তাদের ফিজিক্যাল সিকিউরিটিকে এনশিওর করা আমার মনে হয় ভারত সরকার প্রথম এর উপর কি বলবো প্রায়োরিটি 1-কে করেছে। অর্থাৎ এমন একটা বিদেশ নীতি করতে চাইছে যেটাতে প্রায়োরিটি 1-এ এদের ফিজিক্যাল সিকিউরিটিটা যাতে এনশিওর্ড হয়, এবং তারপরে অন্যান্য বিষয়গুলো, সেটুকুন আমার মনে হয়েছে। আমি এটা আমার প্রণয়দা কি মনে করেন যে এই মানে সাধারণ কিছু মানুষের ফিজিক্যাল সিকিউরিটির জন্য একটা দেশের ফরেন পলিসি চেঞ্জ করে দেওয়া যেতে পারে? না, আমি তা মনে করি না। দেখুন, আপনি যদি ইমোশন বাদ দিয়ে আমরা যদি দেখি মানে রিয়ালিটিটা, এখন কোন দেশ, মানে আপনি রিজলিউশন হয়তো পাস করেছেন কিন্তু তাতে আখেরে কি দাঁড়ালো? এখন যুদ্ধ শুরু হওয়ার আগে তো আপনি যে সোশ্যাল মিডিয়া দেখেন, সারাক্ষণই প্রেডিকশন চলছিল রাশিয়া চীন এসে ইরানের পাশে দাঁড়াবে, অস্ত্র দিয়ে একেবারে তাকে মারতেই দেবে না, এমন একটা জায়গায় আজকে আমরা দেখতে পাচ্ছি। কারণ পাচ্ছি না সেই কারণেই যে প্রতিটা দেশ নিজের স্বার্থ দেখে। নিজের স্বার্থকে প্রথম প্রশ্ন তো আমাদের করতে হবে যে কেন সেখানটা একটা স্ট্যান্ড নেবে। ইসরায়েলের সঙ্গে আমাদের খুবই একটা কাছাকাছি সম্পর্কে রয়েছে, আমাদের যতগুলো স্ট্র্যাটেজিক পার্টনার রয়েছে তাদের মধ্যে ক্লোজেস্ট স্ট্র্যাটেজিক পার্টনার। তো ভারত সেখানে নিজের স্বার্থ নিশ্চয়ই দেখবে। আরেকটা বড় যেটা কনসার্ন ভারতের এখন রয়েছে যে প্রায় আমাদের 9 মিলিয়নের মতো লোক সেখানে থাকে ওই পুরো চত্বরে। তাদের অবস্থা কি? যে আরবদের সঙ্গে আমাদের যেই অবস্থা, আমাদের আরব দেশগুলোর সঙ্গে যে ধরনের সম্পর্ক, সেই তুলনায় যদি আমরা হিসেব করে দেখি ইরানের সম্পর্ক কিন্তু অত একটা বড় কিছু নয় আমাদের। তো যে রিজলিউশনটার কথা বলা হলো যে নিশ্চয়ই যে আরব দেশের অ্যাটাকগুলোর ফলে কিন্তু আমরাও ভুগছি সেখানটায়, এবং বেশিরভাগ দেশই সেটাকে সমর্থন করেছে এই কারণেই। সেখানটায় ইরানের খামেনিকে মারা নিয়ে হয়তো অনেকেই বলেছে, ভারতের সেটাতে ক্রিটিসাইজ হয়েছে, ভারত কেন বলেনি এখনো, কিন্তু ভারত নিজের স্বার্থ দেখবে সেখানটায়। আমি আসবো রঞ্জনদার কাছে। রঞ্জনদা,
ইরানের সব থেকে বড় বড় অ্যাডভান্টেজ হলো পশ্চিম এশিয়া জুড়ে ওদের একটা প্রক্সি আছে, গোটা পশ্চিম এশিয়া জুড়ে। লেবাননে হিজবুল্লাহ আছে, ইয়েমেনে হুদি আছে, গাজায় হামাস আছে। মার্কিন বায়ুসেনার বিমান তো ইরাকের জঙ্গিরা ধ্বংস করে দিয়েছে বলে কথা শোনা যাচ্ছে। ট্রাম্প কি ইরানের ক্ষমতা আঁচ না করেই যুদ্ধে জড়িয়ে পড়লেন? আমি যেটা বলছিলাম যে সাফল্য কখনো কখনো অহংকার নিয়ে আসে, তো ট্রাম্পের ব্যতিক্রম নয়। এবং পুরো জিনিসটা না ভেবে, না জেনে, না খতিয়ে দেখে, আমার কাছে পেন্টাগনের একটা রিপোর্ট আমি পড়ছিলাম, যেখানে বলা হচ্ছে, পেন্টাগন বলছে যে এই যুদ্ধটা আনউইনেবল। তা সত্ত্বেও যিনি এগিয়ে গেছেন, তার কারণ হচ্ছে ট্রাম্পের এখন যিনি কারেন্ট সেক্রেটারি অফ স্টেট, উনি গত সপ্তাহে একটা বক্তব্য রেখেছেন যেখানে তিনি সুপ্রিমেসি অফ দ্য ওয়েস্ট আবার স্থাপন করতে চান পুরো ওয়ার্ল্ডে, একটা ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ করতে চান। তো সেই জন্য ট্রাম্প এগুচ্ছেন। এবং আমাদের ভুললে চলবে না যে নভেম্বরে ওখানে একটা মিড টার্ম পোল আছে, এবং ভেনেজুয়েলার সাফল্যতে যদি এইটাও জুড়ে যেত তাহলে ট্রাম্প হই হই করে বেরিয়ে যেতেন। সেই একটা মিসক্যালকুলেশন তো ট্রাম্পের হয়েইছে। আমি তন্ময়ের কাছে আসবো। যেটা আমি বারবার বলতে করছি, যেটা সজল বলল যে কোনো ক্রাইসিস নেই, এটা তৈরি করা, লোক দেখানো এবং মমতাদির ভাষায় বললে ম্যানমেড। দেখুন, ক্রাইসিস নেই এইটা যদি হতো তাহলে দুটো জিনিস। এক হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক রিজার্ভ কত জানেন? স্ট্র্যাটেজিক রিজার্ভ হচ্ছে 5.33 মিলিয়ন মেট্রিক টন, বাংলার জিডিপির মতো। এইবার না আমাদের বলছি। না, আপনার কেন্দ্র সরকারে, দাদা পেট্রোলিয়াম মন্ত্র কেন্দ্র সরকারের আন্ডার, আমাদের আন্ডারে পড়ে না। আচ্ছা, তো 5.33 মিলিয়ন মেট্রিক টন হচ্ছে স্ট্র্যাটেজিক রিজার্ভ, যেটা আমরা 2015 সাল থেকে মেনটেন করছি। এই মুহূর্তে দাঁড়িয়ে সেইটার 77% আমার কাছে এই যুদ্ধ শুরু হওয়ার আগে অবধি 77% ছিল। কেন 77% ছিল? এটা আরো বাড়ানোর কথা। এমনিতেই যখন দেখছি যে এই দিকের এরকম অবস্থা চলছে, সেটা বাড়ানোর কথা, তার জায়গায় সেটাকে অলরেডি কমিয়েছি। এক। দ্বিতীয় কথা, নমস্তে ট্রাম্প হাউডি মোদি করে ইলেকশন জেতা যায়, কিন্তু সেখানে বিদেশ নীতিতে সমস্যা হয়। সেটা করে রাশিয়ার থেকে আজকে ট্যারিফের ভয়ে রাশিয়ার থেকে বেশি দামে তেল কিনতে হচ্ছে। থার্ড হচ্ছে, ধরুন এত কিছুর পরেও মেনে নিলাম যে এত কিছুর পরেও আমরা কিচ্ছু জানতাম না। কেন জানতেন না? তাহলে মন্ত্রক চালাচ্ছেন কেন? যদি জানতেন না, ঠিক আছে, মেনেও নিলাম দেশের সমস্ত মানুষ বিদেশ নীতির প্রশ্নে, বা অন্তত পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেছেন বিদেশ নীতির প্রশ্নে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আছি, আমরা আছি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই রিজার্ভটা না থাকার ফল আজকে সাধারণ মানুষের হেসেলে পৌঁছে যাচ্ছে। তাকে নিয়ে একটা মিটিং কই, পার্লামেন্টে অন্তত বক্তব্য রাখা যেতে পারে যে ক্রাইসিস আসতেই পারে, ক্রাইসিস এলে বিজেপি রাজনীতি না করে সকলকে নিয়ে মিটিং করতে পারে, করছে না। মিটিং কে করছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থক্যটা এখানে, মানুষের পাশে দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর মোদি ব্যস্ত হচ্ছেন নিজের রাজনীতি নিয়ে। ভোটের বাজারে এই গ্যাসের আগুন রক্তচাপ বাড়াবে না? আমি আপনাকে বলছি যে উনি যেমন বললেন না যে 77% মানে 23% কম। কেন 23% কম? আমি জানি না সত্যি এর প্রশ্নের উত্তর, কিন্তু আমি এটাও ভাবছি যে 6 লক্ষ চাকরির স্থান সেটা কেন পূরণ হয়নি। আমি আপনাকে বলছি একটা নন ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে, মানুষকে আতঙ্কিত করার একদম রাজনৈতিক পরিকল্পনা। নন ইস্যু, একদম রাজনৈতিক পরিকল্পনা। এটা অন্য কারা করলো? তৃণমূল করছে। আচ্ছা, উনি বলছেন মমতা, আচ্ছা আমি এক সেকেন্ড বলে নিই যে কেন উনি পার্লামেন্টে কিছু বললেন না, কেন পার্লামেন্টে আলোচনা হলো না, বলছি তো নন ইস্যু। আর নন ইস্যুকে ইস্যু করার জন্য মমতা ব্যানার্জি আমি নিজে একটা না ক্যান্টিন চালাই, যেখানে রোজ 200 গরিব মানুষ খায়। আপনার থেকে আমার চিন্তাটা কম নয়। আপনার চিন্তা আছে? নিশ্চয়ই থাকবে, কিন্তু আমি বুঝেছি এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। 2-1 দিন 3 দিন হয়তো ক্রাইসিস হবে, তার মধ্যে এটা ওভারকাম হয়ে যাবে। এতই সমস্যা থাকবে না তাহলে এই যে শহরে 25 দিনের পরে বুকিং আর গ্রামে 45 দিনের পরে বুকিং কেন? 45 দিন, আবার 25 দিন পরে বুক করবো কেন? আবার হচ্ছে আপনি 25 দিন পরে বুক করবার মানে এই নয় যে আপনি তার 25 দিন বাদে পাবেন। আপনি ঠিক আজকে কি হতো, সকালে বুক করলে দুপুরের মধ্যে আপনার ঘরে করা নাড়তো। এখানে আপনাকে প্রায়র বুকিং করতে বলা হচ্ছে 25 দিন আগে। হ্যাঁ, একটা যুদ্ধের ক্রাইসিস আছে, আপনাকে অ্যালার্ট থাকতে হবে। 45 দিনের মধ্যে দ্বিতীয় সিলিন্ডার, এই দ্বিতীয় শব্দটা বাদ দিয়ে দিন। 1.5 মাস গতবার কলকাতা শহরে হ্যাঁ, প্যালেস্টাইন, গাজা এই নিয়ে যুদ্ধবিরোধী মিছিল হয়েছে। সজল
বা তন্ময় সবাই খুব টিটকেরি মেরেছে, খুব আওয়াজ মেরেছে। কিন্তু আজকে সত্যি সত্যি আমি বলছি, আমি বলছি তরুণ কুমারকে নিয়ে তো একটা মিছিল হয়নি, তরুণ কুমারকে নিয়ে মিছিল হয়নি, বাংলাদেশ গাজা নিয়ে মিছিল হয়েছে, পাকিস্তান নিয়ে মিছিল হয়েছে, প্যালেস্টাইন নিয়ে মিছিল হয়েছে, তরুণ কুমারকে নিয়ে তরুণ কুমারকে নিয়ে একটা দুটো মিছিল হলো না। তখন চুপচাপ ডাইনিং টেবিলে বসে বসে গাজার শিশুগুলোর মৃত্যু দেখেছে। আরে তরুণ ইরানের যেভাবে আজকে মানুষকে মৃত্যু দেখছে, ভারত সরকার কথা বলো এই না, প্যালেস্টাইন গাজার শিশুর মৃত্যু দেখে। আমেরিকার সামরিক ক্ষমতা নিয়ে কারোর কিছু বলার নেই। এই যুদ্ধে তো ভৌগোলিক অবস্থান তো একটা বড় ফ্যাক্টর হয়ে উঠছে। ট্রাম্প কি পারবে, ট্রাম্পের বাহিনী কি পারবে এই হরমুজ প্রণালী, যেটা আসল জায়গা, যেটা কারণেই এই গ্যাস এবং তেলের সাপ্লাই লাইনটা আটকে আছে, ইরানের হাত থেকে উদ্ধার করতে? দেখুন, কিছুদিন আগেই আমেরিকান নেভি তারা কিন্তু সেখানকার ওদের এনার্জি যে সেক্রেটারি, তিনি এটা বলে দিয়েছেন যে আমাদের নেভি কিন্তু সেটাকে সেই সিকিউরিটি দিতে পারবে না সেখানে, সেটা পরিষ্কার জানিয়েছে। তার কারণ হলো যে এটা সম্ভব নয় যে একের পর এক সেখানে জাহাজ যাবে এবং প্রতি কটাতেই আপনি আপনি কতগুলো গিয়ে নামাবেন। যদি একটা মিসাইলও লাগে সেখানটায়, তো তাহলেই তো যেরকম থাইল্যান্ডের যেই শিপ এখানে আসছিল যে জাহাজটা, তো যেটাকে জ্বলে গেল। তো সুতরাং এই ধরনের অ্যাটাক হবেই এবং সেই চান্সটা কেউ নেবে না। আমি একটা জিনিস ছোট্ট করে বলবো, যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, দেখুন গ্যাস এবং তেলের জন্যে যখনই একটা যুদ্ধের পরিস্থিতি আসে, প্রতি কটা দেশ, শুধু ভারত নয়, প্রত্যেকেই একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ রাখে। কিন্তু সেইটা 100 দিনের জন্য হতে পারে, কারোর হয়তো আরো বেশি থাকে। যে ভারতের কাছে একেবারে নেই সেইটা, এইটা একটু ভাবার। আমি এখানে আমি রাজনীতির মধ্যে সম্ভবত একাধিক দেশ সেই স্ট্র্যাটেজিক রিজার্ভ থেকে তেল দিতেও শুরু করেছে অন্যান্য জায়গায়। রাখে প্রত্যেকেই রাখে সেখানটায়। হয়তো এই মুহূর্তেই তাতে হাত দিতে হচ্ছে না, কিন্তু রেখে দেয়, যে কারণে যদি যুদ্ধ, আমরা তো জানি না একটা শুরু হয়ে গেলে কবে সেটা শেষ হবে। সুতরাং আমার মনে হয় যে নিশ্চয়ই যে ভারত তো দেখুন, জুনে অ্যাটাক যখন হয়েছে তার থেকেই সবাই জানতো যে আবার করে একটা অ্যাটাক হতে পারে। আর আমাদের যেহেতু এত লোকজন আছে এবং আমরা ওই এলাকায় পুরোপুরি গ্যাস এবং অয়েলের জন্য আমরা এতই ডিপেন্ডেন্ট, সেখানটায় এই জিনিসে একটা পরিস্থিতি আসতেই পারে। তো সুতরাং অন্য কোনো অল্টারনেটিভ নেই, এটা একটু ভাবতে আমার। রঞ্জন দা এক বিষয় প্রণাদাকে একটা প্রশ্ন আছে খুব প্রাসঙ্গিক। ভারত এবং ইরানের একটা গ্যাস পাইপলাইন চুক্তি হয়েছিল 2009 সালে ইউপিএ গভর্নমেন্ট থাকার সময়, সেটা বন্ধ হলো। আজকে যদি সেটা থাকতো তো ভারতবর্ষ অন্তত গ্যাসের ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের আমি সেই সময় গেছিলাম যশবন্ত সিং এর সময়, সেই পিস পাইপলাইন বলে, সেটা হলো না। তার কারণটা হচ্ছে যে সেটা পাকিস্তানের মধ্যে দিয়ে আসার কথা ছিল। পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কটা জানি কি অবস্থায়, এবং আফগানিস্তানও তখন কিন্তু এত এখন যেরকম অবস্থায় তা ছিল না। দু জায়গায় টালমাটাল অবস্থা বলে সেই গ্যাস পাইপলাইন। আমি রঞ্জনের কাছে আসবো। রঞ্জন দা, সেটাকে এগিয়ে নিয়ে যায়নি না, এটাই কারণ ছিল, আমেরিকাকে ওইখান দিয়ে আসা যায় না সেখান। আমেরিকাকে আঘাত করার সব থেকে বড় অস্ত্র ইরান পেয়ে গেছে। তারা তেলের ব্যবসায় আঘাত করেছে এবং হরমুজ বন্ধ করে দিয়েছে। নষ্ট হওয়ার ভয়ে বহু দেশ কিন্তু তেল উত্তোলনও বন্ধ করে দিয়েছে। তো এমন অবস্থা, রাশিয়া থেকে যা নিষেধাজ্ঞা চাপিয়ে সেটা অলরেডি আমেরিকা তুলে নিয়েছে। ইরান তো লক্ষ্যে অন্তত সফল, নিজের লক্ষ্যে সফল, এটুকু বোঝাই যাচ্ছে। এখন হরমুজে মোস্তফা বলে দিয়েছে হরমুজে মাইন পাতা আছে এবং হরমুজ দিয়ে তারা একটি হাজকেও যেতে দেবে না। ভারতও পারমিশন পায়নি এখনো পর্যন্ত। এটা একদম বাইরে যা হচ্ছে বাজে কথা বলছে। যুদ্ধ তো আরো জটিল দিকে যাচ্ছে। একদম। একটা জাহাজকে এক্সেপশনালি ওরা পারমিশন দিয়েছে এবং সেটা আমাদের বম্বেতে গত পরশু এসছে। যুদ্ধের আজকে 14তম দিন, 14th ডে, এবং যুদ্ধ ধ্বংস ছাড়া তো আর কিছু আনে না। এবং এখানে যখনই যে কোনো জায়গায় যুদ্ধ হোক, তার আঁচ যেখানে যেখানে পড়ে সেখানে কালোবাজারিদের একটা বড় মার্কেট হয়। এবং এই গ্যাসের যে প্রবলেমটা হয়তো নেই, এটা সৃষ্টি করা হচ্ছে, কালোবাজারিরা ঝাঁপিয়ে পড়ছে, তাই জন্য লাইন, আফওয়া। এবং যুদ্ধ আর একটা জিনিস দেয়, এলিমেন্ট অফ সারপ্রাইজ আনে আর এলিমেন্ট অফ প্রোপাগ্যান্ডা আনে। এই প্রোপাগ্যান্ডাটা যখন নেগেটিভে যায় তখন এই কালোবাজারিদের উত্তরণ হয়, তারা 2 পয়সা এক্সট্রা কামিয়ে নিতে চায় এবং প্রোপাগ্যান্ডা করে লোকের মধ্যে একটা ভয় ভীতির সঞ্চার করে, যেটা একদম কাম্য নয়।
সেই জন্য একটা যুদ্ধ কথা আমি বলি, হ্যাঁ। যে জাহাজটা এসেছে সেটা কিন্তু 1 তারিখে হরমুজ পাস করেছে, আর ওরা বন্ধ করেছে 3 তারিখে। সুতরাং ওরা বন্ধ করবার আগেই জাহাজটা কিন্তু সেটা কিন্তু আমাদের বেরিয়ে- মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স কথা বলে পারমিশন নিয়ে স্পেশাল আজকে কেন্দ্রীয় সরকার বলছে কিন্তু 8টা জাহাজ পাশাপাশি হরমুজের উপর এটা- দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এবং পাশাপাশি কিন্তু অন্য যে দেশের যে বক্তব্য, তারা কিন্তু বলেছে যে এটা তার আগেই বার হয়ে এসছে। আমি সংবিধানের কাছে হ্যাঁ। আসবো যে এমনিতে তেল নিয়ে আপাতত আমাদের চিন্তা নেই, কারণ আমরা শুনেছি তেলের একটা মজুদ, হ্যাঁ। রয়েছে। কারণ ভারত প্রায় কম বেশি 40টা দেশ থেকে তেল কেনে। পশ্চিম এশিয়ার রাস্তা যদি বন্ধ হয়ে যায়, আমাদের কাছে রাশিয়া আছে। কিন্তু এই যুদ্ধ যদি আরো দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে তেলের ওপর কি প্রভাব পড়বে? আপাতত তেলের ক্ষেত্রে যে রিসোর্সের কথাগুলো আমরা জানি, বা যে কেউ এই সময় খুব স্পষ্ট করে বলে না যে কোন জায়গা থেকে কে কতটা নিচ্ছে, এটাকে আমরা বলি গোপন কূটনীতির একটা অংশ। সুতরাং কিন্তু কথাবার্তা থেকে যেটা মনে হচ্ছে যে তারা কনফিডেন্ট যে তাদের রিসোর্স ইজ দেয়ার। সমস্যাটা বারে বারেই হচ্ছে গ্যাস নিয়ে। কিন্তু যে বিষয়টা উঠে আসছে, এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় এবং এখনো পর্যন্ত তার কোনবার কিন্তু খুব একটা, মার্কিনদের দেখে মনে হচ্ছে যে তারা বেরিয়ে আসতে চাইছে যুদ্ধ থেকে, কিন্তু বেরিয়ে আসলেই তো আর বেরিয়ে আসা যায় না। সুতরাং ইসরায়েলের যে এজেন্ডা, সেই ইসরায়েলের এজেন্ডা, এবং স্বাভাবিকভাবেই আমি একটা কথা বলি, আমি কিন্তু ইরানের আয়াতুল্লাহ খোমেনির হত্যার তীব্র প্রতিবাদ প্রথম দিন থেকে করেছি, এবং সেখানে যারা যারা তাকে সমবেদনা জানাননি তাদের সঙ্গে আমি সহমত নই। সে যে কোনো রাষ্ট্রের বৈদেশিক নীতি হোক, তার মধ্যে যে কোনো দেশে, কারণ এটা গুপ্ত হত্যা। আমি প্রথম দিন থেকে এটা বলছি, শুধু সার্বভৌমত্বের প্রতি আক্রমণ নয়, এই আক্রমণের যে ধরন, মোসাদের যে টিপিক্যাল ভাবে যেভাবে মারা হয়েছে, যে লোকেশন আইডেন্টিফিকেশন করে, পুরো সার্বভৌমত্বের ধারণা 1945 সালের পরে যে ধারণার ওপর দাঁড়িয়ে রয়েছে আন্তর্জাতিক রাজনীতি, তার ওপর আঘাত। সুতরাং আমি কিন্তু সেটা মনে করছি না যে আমাদের দেশের সিকিউরিটির লোকজনের জন্য এটা সঠিক। দ্বিতীয় প্রশ্ন হলো যে হ্যাঁ, এই যুদ্ধ চললে কিন্তু সমস্যা অবশ্যই দেখা দেবে। আমি জানি না আমাদের সরকার, নিশ্চয়ই আমি আশা করব যে তারা এই নিয়ে চিন্তা ভাবনা করছেন এবং অল্টারনেটিভ রিসোর্স তারা কিছু করবেন, এবং এইমাত্র সেই রাজনৈতিক যারা সরকারে রয়েছেন তাদের যে রাজনীতির লোকরা অধিকাংশ সেখানে রয়েছেন, তারা বলছেন, অ্যাসিওর করছেন। কিন্তু সরকার যেভাবে অ্যাসিওর করেছেন পার্লামেন্টে, আমি সেটার উপর বেশি আস্থা রাখবার চেষ্টা করছি। যদিও দুর্ভাগ্যজনকভাবে আন্তর্জাতিক রাজনীতিতে এমন কিছু কিছু জিনিস উঠে আসছে, সেগুলো থেকে আমার মনে হচ্ছে নৈতিকতার একটা থেকে সরে আসার একটা জায়গা রয়েছে। সুতরাং সেই জায়গাটা কিভাবে আমাদের সরকার দেখছে আমি সত্যি আমি সজলের কাছে আসবো, আগে দুজনের প্রশ্ন নিয়ে নিই। সেটা হচ্ছে চন্দন এবং তন্ময়, ভোট দরজায় কড়া নাড়ছে। না না, সান্ত্বনা নয়, দুজনেই তো বলবেন আপনার বিরুদ্ধে, এই জন্য আপনাকেই লাস্টে বলতে হবে। ভোট দরজায় কড়া নাড়ছে, এই যুদ্ধ, এই তেলের সংকট এখনো আসেনি, আসতে পারে, গ্যাসের সংকট, যদিও সজল বলছেন সংকট নেই, ভোটে কতটা প্রভাব ফেলবে? দেখুন, ভোটে তো সামগ্রিকভাবে এটা প্রভাব ফেলবেই। কারণ আমরা মন্দির নিয়ে রাজনীতি করেছি, এখন মন্দিরের প্রসাদও নাকি কমে যাচ্ছে সব জায়গায়, কারণ গ্যাসের অভাব হচ্ছে। কিন্তু বিপদটা হচ্ছে যে সত্যি সত্যি দেখুন, যখন পৃথিবীতে যুদ্ধ, ভেনিজুয়েলার রাষ্ট্রপতিকে রাত্রিবেলা তুলে নিয়ে চলে গেল, গোটা পৃথিবীতে কেউ কিছু বলবে না, মোদি চুপ। ভারতবর্ষে একটা রাষ্ট্রগুরু চিনি চুপ থাকবেন, কিন্তু কোনো প্রতিবাদ করবেন না। একটা দেশে খুমেনিকে মেরে দেবে, ভারত চুপ থাকবে? এরম ভারত ছিল যখন জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে যে ভারত, সারা পৃথিবী যে ভারতকে চেনে, এ তো কি ভারত? আমি 3 নম্বর হয়ে গেছি, এদিকে রিজার্ভ নেই কো, এরকম জায়গা, F3 ওখানে গেছি, এটা আলাদা প্রশ্ন। কিন্তু ভোটের জায়গা থেকে প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের কিন্তু যে হাহাকারটা চলছে গ্যাস নিয়ে, তেল নিয়ে, কালোবাজারে নিয়ে, এটা ঠিক আগামী দিনে পরিবহনের প্রভাব পড়বে। কারণ সরকার, তৃণমূলের সরকার, এখন সরকারি বাস রাস্তায় কিচ্ছু নেই, সাধারণ মানুষের অটো, প্রাইভেট বাস ছাড়া কোনো ভরসা নেই। তার মধ্যে তারা যেই তেলের দাম 1 টাকা বাড়লেও বাস ভাড়া বাড়ানোর জন্য মুখিয়ে আছে, লোকের ওপরে প্রভাব পড়বে। ফলে বাস ভাড়া বাড়ুক আর যাই বাড়ুক, বিজেপি কিন্তু অপরিকল্পিতভাবে মানুষকে এই জায়গায় তন্ময়, নিশ্চিতভাবে যেহেতু সামনেই নির্বাচন, দুটো গুরুত্বপূর্ণ ঘটনা আমি আমার রাজ্যের প্রেক্ষিতে এবার বলছি, দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। এক, গত
6 মাস ধরে গত 6 মাস ধরে ছোট করে, please, হ্যাঁ জাস্ট তিনটে সেন্টেন্সই বলবো। গত 6 মাস ধরে বাঙালি পরিচয়ের জন্য, বাংলা ভাষা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে সাধারণ মানুষকে মারা হয়েছে, হেনস্থা করেছে। এক। দ্বিতীয় হচ্ছে এসআইআর, গায়ের জোরে নির্বাচন কমিশনকে বিজেপির বি টিম বানিয়ে মানুষকে লাইনে দাঁড় করিয়ে এখনো 60 লক্ষ মানুষ জানেন না তাদের কি ভবিষ্যৎ। আর তার ওপর মরার ওপর খাড়ার ঘায়ের মতো এসে পড়েছে বাড়ির রান্নার যে জায়গা, সেই জায়গাতেও হাত পড়েছে। সুতরাং সাধারণ মানুষের, প্রত্যেকটা মানুষের ক্ষোভ নিশ্চিতভাবে গণতান্ত্রিক উপায়ে আর কিভাবে দেওয়া যায়, সংসদীয় গণতন্ত্রে ঠিক। ব্যালটের মাধ্যমেই দেওয়া যাবে এবং ব্যালটের প্রভাব পড়বে, মমতা সজল, বন্দ্যোপাধ্যায়। ব্যালটের প্রভাব পড়বে। না, এখন প্রথমত ব্যালট নেই, এখন ইভিএম। দ্বিতীয় কথা হচ্ছে খোমেনির মৃত্যুতে সবাই খুব শোকাতুর, কিন্তু খোমেনির হাতে 3 মাস আগে 12-14 হাজার বিশেষ করে মহিলাদের পিটিয়ে খুন করা হয়েছিল। তখন বুদ্ধিজীবী, সৃজনশীল, প্রগতিশীল সমস্ত শিলওলা মানুষরা মুখে শিল নোরা খামেনি, হ্যাঁ। ওই হলো আর কি, আমি উচ্চারণ করতে পারি না তো। হ্যাঁ, আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, আপনারা যা আলোচনা করছেন সব গল্প কাল্পনিক। তেল হতে পারে, আরে সে তো ভূমিকম্পও হতে পারে। আমি বলছি কবে মাসির গোপ গজাবে তবে মাসি মামা হবে, এই জাতীয় আলোচনা করে একটা প্ল্যান্ড প্রোপাগান্ডা, মানুষকে ভয় দেখাও। আমি আবারও বলছি, মানুষ শুধু এসআইআর এর লাইনে যদি দাঁড়াতে হয় তার জন্য রাগ করবে, ভোট দেবে না। আচ্ছা, মানুষের যদি ডেলি 2 টাকা গ্যাসের দাম বাড়ে, এতক্ষণ এটা দিয়ে বলা উচিত ছিল ওদের, বলিনি ওরা, আমি বলে দিচ্ছি, তার জন্য ভোট দেবে না। আর চাকরি না দিয়ে 1,500 টাকা ভাতা দেবে, তার জন্য ভোট দেবে। প্রণয়দা, আচ্ছা, কথায় আছে হ্যাঁ। যুদ্ধ থেকে বেরোনোর সব থেকে সহজ উপায় হলো কূটনীতি। দিল্লির কাছে কোনো ট্র্যাক টু কি আছে যে এই জটিলতা থেকে বেরোনোর? কারণ হরমুজ দিয়ে কিন্তু চীন বা অন্য দেশের জাহাজ পাস করছে। ইরান যদি পারমিশন দেয় আমাদের জাহাজও তেল এবং গ্যাস নিয়ে আসতে পারবে। এমন কোন দেশ আছে যে দিল্লি এবং তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করতে পারে? আমার মনে হয় না যে খুব বেশি কোনো দেশেরই জাহাজ পাস করেছে বলে। এগুলো মানে আমার মনে হয় এগুলোকে সবকটাকেই দেখতে হবে। এটা অনেক কিছুই বেরোচ্ছে, লোকজন এটা ওটা করে বলছে। এখন যা অবস্থা সেখানটায়, সেখানে থেকে বেশিরভাগই ওটাকে ধরে নিই যে বেশ কিছুদিন ধরে আর এইগুলো পাওয়া যাবে না ওখানে, তেল, গ্যাস বা ফার্টিলাইজার, যে যে জিনিসগুলো সেখানে মুভ করে। কিন্তু আরেকটা বড় সমস্যা আছে, যদি এই যুদ্ধ আরো দীর্ঘদিন ধরে চলে, আমাদের প্রায় 9 মিলিয়ন মতো সেখানে লোক, আমি এর আগে সেখানে বলেছি, কাজ করছে। তারা যদি কেউ, তাদের মধ্যে কেউ ধরুন তাদের উপর অ্যাটাক হলো, তখন তাদেরকে কিভাবে আনা হবে? এটা আমরা ইরাকের সময় আমাদের প্রচুর লোকজনকে আনতে হয়েছিল সেখান থেকে, একটা বিরাট এক্সারসাইজ, কুয়েত থেকেও আনতে হয়েছিল। কিন্তু 9 মিলিয়ন ইজ হিউজ এক্সারসাইজ। এবং এর মধ্যে যে তারা প্রত্যেক বছর প্রায় 50 বিলিয়ন তারা রেমিটেন্স পাঠায়, সেই রেমিটেন্স যেটা আটকে যাচ্ছে সেখানে, সেটাও একটা বড় যে ব্যাপার। সেটা একটা বড় কারণ। তাতে কত পরিবার চলে? এক একটা যে যারা কাজ করতে যাচ্ছে তারা যে টাকাটা ফেরত দিচ্ছে এখানে পাঠায়, সেই টাকা দিয়ে এতগুলো পরিবার আমি চলে। এই জায়গা থেকেই রঞ্জন দাকে সেটা একটা বড়। রঞ্জনদা, খুব ছোট করে, এই লড়াইয়ে রাশিয়ার ভূমিকা কি? 1, 2 হচ্ছে রাশিয়ার তো লাভই হলো, মস্কোর তো লাভই হলো, তারা তেলও বেচতে শুরু করলো, আমেরিকাও কিছু করতে পারছে না। এই গ্যাসের সঙ্গে তেলের সংকট তৈরি হলে গোটা পৃথিবীর অর্থনীতি ভেঙে পড়বে। যেটা প্রণয়দা বলল যে যারা আমাদের কাজ করছেন ওখানে, তাদের তো আয়ের উপর তো এখানে অনেকে নির্ভরশীল। শুধু তাই নয়, গোটা ট্যুরিজম ইন্ডাস্ট্রি, ধরুন এমিরেটস, এতিহাদ বা এই কাতার, এরা তো গোটা পৃথিবীর পরিবহন ব্যবস্থার, বিমান পরিবহনের প্রায় 80% নিয়ন্ত্রণ করে। সুতরাং এই পুরো সিস্টেমটা ভেঙে পড়বে। ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন? দেখুন, রাশিয়া তো খুব খুশি, এবং রাশিয়া এই জন্য খুশি যে আমেরিকার যত রিসোর্স ডিপ্লিট হবে তত রাশিয়ার শক্তিটা বাড়বে। চীনের ভূমিকা? চীনেরও ভূমিকা। চীন এই যে মুস্তাফা বলার পরে 1 ঘন্টা পরে চীনের একটা অফিসিয়াল স্টেটমেন্ট এসছে, যেখানে চীন এটাকে স্বাগত জানিয়েছে। চীন বলেছে যে আমেরিকার এই যে হস্তক্ষেপ, এটা করা উচিত হয়নি। এবং ইরান ভালো করে জানে যে যদি এই অসম যুদ্ধটা চলতে থাকে, চীন এবং রাশিয়া দুজনেই এদের হেল্প করবে। এটাকে বাংলায় বলে বৈশ্বিক শক্তির মৌলিক পুনর্গঠন, যেটা মানে ফান্ডামেন্টাল রিস্ট্রাকচারিং অফ গ্লোবাল পাওয়ার। এই দিকে হয়তো আমরা এগোতে পারি।
হ্যাঁ, আমার মনে হয় না, কারণ চীনের এখন সবচেয়ে বড় প্রায়োরিটি যেটা, সেটা হচ্ছে যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে মিটিং নয় এই মাসের শেষে নইলে এপ্রিলের শুরুতে হবে, এবং দুই দেশই সেই দিকে তাকিয়ে আছে যে সম্পর্ক কিভাবে আমরা নর্মালাইজ করতে পারবো এই মিটিং এর পরে, বিশেষ করে বাণিজ্যিক বা অর্থনৈতিক দিক থেকে। সেগুলো দুটো দেশকেই হেল্প করবে। আমার মনে হয় না চীন এমন কিছু করবে সেখানে, কারণ ইরান খুব বড় একটা ইন্টারেস্ট নয়। চীনের ইন্টারেস্ট অনেক বেশি আরব দেশের উপর, যেখানে সেখানে যে ধরনের ইনভেস্টমেন্ট Market চীন করে রেখেছে, ইনক্লুডিং ইসরায়েল, এটা আমরা হয়তো অনেকেই জানি না। ইসরায়েলে তারা লাইট ট্রেন বানিয়েছে, সেখানটায় মেট্রো রেল বানাচ্ছে, তাদের পোর্ট বানাচ্ছে। সুতরাং চীনের সেখানে বিনিয়োগ অনেক অনেক বেশি। চীনের মেইন কনসার্ন হচ্ছে সেইখানটায় সেইগুলোতে আঘাত না পড়ে। একদম 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 একদম। সেখানে হাতে পড়ে রইলো কি? জাস্ট টু অ্যাড হাতে গ্যাস টু আছে হোয়াট নাকি? প্রণয় সেজ, সেখানে কিন্তু ইরান একটা ওপেন অফার দিয়েছে যে রাশিয়া এবং চায়নার সামরিক ঘাঁটি আমার দেশে করতে দেবো, যেটাতে কিন্তু চীন রাশিয়া দুজনে রাজি হবে। এটা কিন্তু একটা বিরাট বড় মানে মাথা ব্যথা হবে আমেরিকার জন্য। একদম একদম। যাই হোক, আমাদের মাথা ব্যথা কিন্তু এখন এই মুহূর্তে একটাই, সেটা হচ্ছে গ্যাস এবং তেল। আমাদের সাধারণ মানুষের চাহিদা খুবই কম, এবং যেহেতু পশ্চিমবঙ্গের দুয়ারে ভোট, সেহেতু আরও সমস্যা। সজল যতই বলুক না কেন, একটা তো প্রশ্ন থেকেই যাচ্ছে যে কয়েকদিনের মধ্যে ভোট অ্যানাউন্স হয়ে গেলে কি হবে কি হবে না। এটুকুই চাই যে যত দ্রুত এই যুদ্ধ থামুক এবং কোনো না কোনো উপায়ে গোটা পৃথিবী শান্ত হোক। কিন্তু যেভাবে চলছে পাকিস্তান, আফগানিস্তান, ওদিকে পশ্চিম এশিয়া জুড়ে, এই আগুন যত দ্রুত কমে আসে সেটাই আমাদের একমাত্র চাহিদা।